বলো দেখি একটা উপবৃত্তের পরামিতিক সমীকরণ কি হবে, পরামিতিক স্থানাঙ্ক কি হবে। পরামিতিক সমীকরণ বা স্থানাঙ্ক মনে আছে না, যে অন্য একটা চলক নিয়ে আসতে হবে যেখানে এক্স এর সাথে ওই চলকের আলাদা সম্পর্ক থাকবে, ওই এর সাথে আলাদা সম্পর্ক থাকবে। এই দুইটা সম্পর্ক থেকে আমরা ফাইনালি এক্স এবং ওয়াই এর সম্পর্কটা বের করবো। তুমি জানো তো এখানে সম্পর্ক এক্স ইকুয়াল টু কি এ কস থিটা, আর ওয়াই ইকুয়াল টু কি এ সাইন থিটা, সরি এ না, বি সাইন থিটা। তাহলে এখানে যদি আমরা এক্স বাই এ বের করি কত হবে, cos থিটা স্কয়ার করলে কি হবে, এক্স স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল টু কি cos স্কয়ার, আর পরটাতে হবে কি ওয়াই বাই বি কত হবে sin থিটা। তাহলে কি হবে ওয়াই স্কয়ার ডিভাইড বাই বি স্কয়ার ইকুয়াল টু কি sin স্কয়ার থিটা। তারপরে যদি দুইটা যোগ করা হয়, আসবে না উপবৃত্তের সমীকরণ, আসবে না, আসবে। তো এই দুইটা সমীকরণ কি পরামিতিক সমীকরণ, উপবৃত্তের পরামিতিক সমীকরণ। আর যদি আমরা বলি যে স্থানাঙ্ক, তাহলে এক্স কমা ওয়াই, এক্স কি এ cos থিটা, তারপরে কি বি sin থিটা। এখন প্রশ্ন যে যদি কি ওখানে এক্স এর ভ্যালু এ sin থিটা ধরে আর ওয়াই এর ভ্যালু বি cos থিটা ধরে, তাহলে তারটা কি হবে না, কি আসে না। আচ্ছা লেখো একটু লেখো। হয়ে গেছে লেখা। তো এখানে যে কোণটা আছে এই কোণটাকে বলা হয় উৎকেন্দ্রিক কোণ। কি কোণ? এই কোণটার নাম কি উৎকেন্দ্রিক কোণ। এখন যদিও যে দ্বিতীয় সমীকরণটা আসলে মিলবে, এটাকেও যদি আমরা স্কয়ার করে যোগ করে হবে, কিন্তু এটা আসলে পরামিতিক সমীকরণ হবে না। কেন হবে না দেখো, আমরা যদি উৎকেন্দ্রিক কোণ হিসাব করি, তো কোন একটা চতুর্ভাগে যদি এক বিন্দুটা যদি এখানে থাকে, তো এখানে একটা কোণ আসবে, এই কোণটা উৎকেন্দ্রিক কোণ। ঠিক আছে, তো এখন যদি এখানে আসে তখন হবে কি এই কোণটা হবে উৎকেন্দ্রিক কোণ, যেটা হবে 90 থেকে বড়, মানে 80 থেকে ছোট। এখানে আসলে কি হবে 180 থেকে বড়, কিছু থেকে ছোট। এখানে আসলে 200 থেকে বড় যে কোণ।
তো এখন থিটার মান প্রথম চতুর্ভাগে ধনাত্মক, তাহলে কি এক্স ও ধনাত্মক হবে, ওয়াই ও কি হবে, ধনাত্মক হবে। খেয়াল করো থিটার মান এখানে কত হয় বলো, স্থূলকোণ মানে 90 থেকে বড় একটা ডিগ্রি করতে পারে। তাহলে এক্স এর মান কত হবে, কস কি হবে, প্লাস হবে না মাইনাস, মাইনাস সাইন কি হবে, প্লাস হবে। তাহলে আর এইখানে আসতে গেলে আমরা কি জানি, এটা মাইনাস এটা কি প্লাস। এখন পরের যে সমীকরণটা আছে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, আর ওয়াই যদি আমরা এ কস থিটা বসাই তাহলে কি মিলবে, দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে কি কস নেগেটিভ, তাহলে ওয়াই মাইনাস চলে আসবে আর কি সাইন প্লাস চলে আসবে, মিলবে, মিলবে, বুঝুন কথা, মিলবে না। কারণ দ্বিতীয় চতুর্ভাগে থিটা হচ্ছে কি স্থূলকোণ, 90 থেকে বড় 180 থেকে ছোট, তাহলে ওখানে তো হচ্ছে যে এক্স এর মানটা কি আসবে না, এখানে এক্স এর মান প্লাস চলে আসবে, কিন্তু বাস্তবে কি এক্স এর মান কি নেগেটিভ আর ওয়াই মান পজিটিভ হতে হবে। সেই জন্য কি এই যে এক্স এর মান কস দিয়ে ধরতে হবে, ওয়াই মান কি সাইন ধরতে হবে। আমরা যদি দ্বিতীয় চতুর্ভাগে আসি এক্স এর মান কি মানে যদি এক্স এর মানটা মাইনাস, ওয়াই এর মানটা কি মাইনাস। আবার সেম ভাবে ফোর্থ কোয়াড্রেন্টে আসলে তাহলে কসটা কি হবে, পজিটিভই থাকবে আর সাইন নেগেটিভ। আর এটা ধরলে ফোর্থ কোয়াড্রেন্টে এক্স হবে কি নেগেটিভ আর সাইন কস যে পজিটিভ, যেটা মিলে না, বুঝছি। যদিও থিওরিটিক্যালি মিলে কিন্তু বাস্তবতার সাথে কি মিলে না। তো এখন এই কোণের মানটা কিভাবে বের করবো, এখন এই কোণটা তো আসলে ফিক্স না, এটা একটা নির্দিষ্ট ভূবৃত্তের মানে এক একটার বিন্দুর জন্য এক এক রকম হবে। তুমি যদি এখানে প্রথম চতুর্ভাগের কোনো বিন্দু নাও, এটার জন্য একটা, তৃতীয় চতুর্ভাগের একটা, বুঝছি। তো সেই জন্য ওই কোন বিন্দুতে আমরা এই উৎকেন্দ্রিক কোণটা বের করবো সেটা আমাদের জানা লাগবে। এখন এক্স এর মান হচ্ছে এ কস থিটা, ওয়াই এর মান হচ্ছে হলো হচ্ছে কি বি সাইন থিটা। কেউ যদি বলে হচ্ছে যে আমি এখান থেকে উৎকেন্দ্রিক কোণ বের করবো, এখান থেকে বের করবো, তারটা বের করা ডিফিকাল্ট হবে। কেন বলো তো ডিফিকাল্ট হবে, বুঝতে পারবা? যেমন মনে করো সেই থিটার মান ধরলো হচ্ছে যে স্থূলকোণ, মনে করো তাহলে এক্স এর মান কি হবে, মাইনাস হবে। এখন এক্স কোথায় মাইনাস, এক্স এখানে মাইনাস, এখানেও মাইনাস, এখানে মাইনাস, তাহলে সে উৎকেন্দ্রিক কোণ কোথায় বের করে, বের করতে পারবে না। আমার কথা বুঝছো না, বুঝছো না? আবার কেউ যদি বলে যে আমি এটা দিয়ে করবো, এখন হচ্ছে যে সাপোজ তার এই সাইন থিটার মান আসলো কি, সাইন থিটার মান বসানো, বসানোর পরে হচ্ছে ওয়াই মান কি আসলো, প্লাস আসলো, তাহলে ওয়াই কোথায় কোথায় প্লাস, ওয়াই হচ্ছে হলো কি এক নম্বরে প্লাস আবার দুই নম্বরে প্লাস, তাহলে তো বের করা যাবে না। কি করতে হবে, দুটো কম্বাইন করতে হবে যাতে করে আমরা সুস্পষ্ট অবস্থানটা বের করতে পারি। তো আমরা এখানে হচ্ছে যে যদি টেন আনতে চাই তাহলে ওয়াই বাই এক্স হবে বি সাইন থিটা ডিভাইড বাই কি এ কি কস থিটা। তাহলে কত হয় বলো, টেন থিটা ইকুয়াল টু হচ্ছে এ ওয়াই ডিভাইড বাই কি বি এক্স। তো একটা হচ্ছে বিন্দু, একটা হচ্ছে উপবৃত্ত। উপবৃত্তের প্যারামিটার মানে মানগুলো হচ্ছে, প্যারামিটার গুলো হচ্ছে এ আর বি, কারণ এক একটা উপবৃত্তের এ বি এক এক রকম হবে। আর বিন্দু হচ্ছে হলো যে ওই উপবৃত্তের কোন বিন্দুর কেন্দ্রিক কোণ বের করতে হবে, সেটা এই সমীকরণ থেকে বের করবো, বুঝছি। আচ্ছা লেখো একটু। লেখা হয়ে গেছে।
আচ্ছা, মনে করো যে এরকম এক্স স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 16 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 9 ইকুয়াল টু হচ্ছে 1 এরকম একটা দেওয়া আছে। তো এইখানে হচ্ছে হলো যে আমাদেরকে একটা যদি বিন্দু দেয়, তারপর হচ্ছে যে আমরা এখানে আমি বের করে নিচ্ছি। তাহলে এক্স এর ভ্যালু যদি 1 ধরি, এক্স এর ভ্যালু যদি অথবা মাইনাস করি, তাহলে ওয়াই স্কোয়ার কত হবে? 1 মাইনাস 1 বাই 16, তাহলে 15 বাই 16, ওয়াই ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস কি রুট 15 ডিভাইড বাই 4। ইভেন আমরা যদি মাইনাস 1 ধরি, প্লাস মাইনাস, তাও কিন্তু এটাই আসবে, তাই না? স্কোয়ার করলে তো মানে কি আসবে? তাহলে এখানে চারটা বিন্দু আসতেছে। তো আমরা যদি এখন হচ্ছে 1 রুট এটা ধরি, এটা একটা বিন্দু, তারপরে হচ্ছে যে এই যে এটা একটা মাইনাস, তারপরে এটা কি প্লাস, এটা কি মাইনাস, তারপরে লাস্ট হচ্ছে কি দুইটাই কি মাইনাস। তাহলে কি প্রত্যেকটা বিন্দুর জন্য কি উৎকেন্দ্রিক কোণ বের করা যাবে? এই যে কি হবে, প্রথমটার জন্য হচ্ছে কি tan থিটা, tan থিটা ইকুয়াল টু এ কত এটা 4 ইনটু বিন্দুটার ওয়াই কত রুট 15 বাই 4, বুঝছেন? আর নিচে হচ্ছে কি bx, বি কত 3 ইনটু x কত 1, 4 4 কাটা যায়, তাহলে tan থিটার মান কত আসে রুট 15 বাই 3। এখন 10 এখানে প্লাস আসছে, 10 কোথায় কোথায় প্লাস? প্রথম আর তৃতীয়। তো আমরা এখানে বিন্দুটা দেখি, বিন্দুটা কোথায় আছে? প্রথম চতুর্ভাগে। তার মানে ইনভার্স করে মানে ক্যালকুলেটর ইনভার্স করে দশমিকে আনতে পারো, সমস্যা নেই, এখানে বই দশমিকে আনছে, বুঝছি? তাহলে এভাবে চারটা বের করো, দেখি বাকিগুলো বের করো।
বুঝছেন আগেরগুলো? পারছো না? দুইটা সেম আসছে? সেম আসবে না। মাইনাস দুইটা মাইনাস মানে কি একসাথে যোগ করতে হবে। ওই যে ওই কনসেপ্টটা আর কি। প্রথম চতুর্ভাগে কি থিটা, দ্বিতীয় চতুর্ভাগে কি 180 মাইনাস 3 নম্বরে কি, আর 4 নম্বরে হচ্ছে 2 পাই মাইনাস। বুঝছেন? কারণ এটা মাইনাস দুইটা মাইনাস না, এটা তো কোন চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে পড়ছে। এই যে 3 নম্বর এটা, এখানেও দুইটা আসছে কেন? এটা এটা কোন চতুর্ভাগে? দ্বিতীয়। তাহলে এটা 180 মাইনাস দিতে হবে। মানে টেন ব্যাস করে যে মানটা আসে তো পরম মান হিসাব করতে হবে। পরম মান হিসাব করে তারপরে চতুর্ভাগের হিসাব। বুঝতে হবে? তো বুঝে নাই মাঝে বুঝছো? আচ্ছা দেখো, যেটা চেষ্টা করে দেখি। দেখো কেন্দ্র কোথায় থাকে? মূলবিন্দুতে। এখানে বলা আছে মূলবিন্দু। একটা হচ্ছে কি 7 3, 7 3, এই যে এখানে। আরেকটা হচ্ছে কি -1 3। এটা হচ্ছে শীর্ষবিন্দু। কেন্দ্র মূলবিন্দু হবে, কেন্দ্র কোথায় থাকে? শীর্ষগুলোর মধ্যবিন্দু না? তাহলে সি হচ্ছে কত? 7 - 1 ডিভাইডেড বাই 2, আর 3 + 3 ডিভাইডেড বাই কি 2। 3 আর কত আছে? 3,3। দেখো এখানে যদি হচ্ছে হলো যে এই বিন্দুগুলো যদি এক্স অক্ষের সমান্তরাল না হতো, তাহলে কিন্তু এইভাবে করা যেত না, তাই না? আমার কথা কি বুঝতেছো? তার মানে সমীকরণটা কি হবে? এই যে আগের মতো x - 3 হোল স্কয়ার প্লাস হচ্ছে কি a স্কয়ার, এরপর ওটা হবে y - 3 হোল স্কয়ার ডিভাইড বাই হচ্ছে b স্কয়ার ইকুয়াল টু 1। কেন্দ্র যদি মূলবিন্দু হয় তখন হচ্ছে যে আমরা 0 0 বসাই, যেহেতু কেন্দ্র মূলবিন্দু না, বাট অক্ষগুলা কি আছে স্থানাঙ্কের অক্ষের সমান্তরাল বরাবর আছে। বৃহৎ অক্ষ x অক্ষ বরাবর সমান্তরাল, আর ক্ষুদ্র অক্ষ হচ্ছে কি y অক্ষ সমান্তরাল। তাহলে আমরা এই যে x - আলফা হোল স্কয়ার y - 0 হোল স্কয়ার এটা করতে পারবো। এখন a আর b বের করতে হবে। a আর b কিভাবে বের করবো? ই দেওয়া আছে, তার মানে আর হচ্ছে যে বের করা যাবে। ওই যে দৈর্ঘ্য, তো যেটা বলছিলাম, দৈর্ঘ্য তো আর চেঞ্জ হয় না স্থানাঙ্কের কারণে। মানে এই দুইটার দূরত্ব হচ্ছে কি
বৃহৎ অক্ষর দুটো টু এখান থেকে বের হবে, বা তুমি সি থেকেও একটা যে কোনো একটা দূরত্ব বের করতে পারো, সেটা এ আসবে, একই আসবে করে ফেলে। আর ই থেকে তো বি বের করতে পারবে, তাই না? বুঝছো? সাফেদ বুঝছো? দূরত্ব বের করে, দুইটা দূরত্ব বের করো, এটা দূরত্ব কি হবে? এ টু এ হবে। বা সি থেকে যে কোনো একটা দূরত্ব বের করো, তাও হবে এ হবে। এর মান পেয়ে যাবো, আর ই থেকে বি এর মান বের করবো, তারপর বসাই দিলে হবে। দেখো, পরেরটাও তোমাদের পারা উচিত।
শেষ পারছিলাম এই হ্যাঁ প্রসেস ঠিক আছে। ঠিক আছে আনসার ঠিক আছে। তোমাদের হয়েছে যে আগের মতো কেন্দ্র বের করো, কেন্দ্র হচ্ছে মধ্যবিন্দু। হুম 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 হুম। কেন্দ্র তো কেন্দ্র ঠিক আছে তো, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার এই যে 7 ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। সমস্যা কোথায় এটা? ওই যে আমরা পরবর্তীতে যেভাবে করছিলাম না, যে শীর্ষ যদি মূল এখানে না থাকে, মূলবিন্দু না থাকে, অন্য কোথাও থাকে, তখন কি হয়? মনে করো আলফা বিটা, তখন কি হয় মনে আছে? যে ওয়াই মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি, সরি ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4a ইন্টু এক্স মাইনাস আলফা। ওরকম। কোথায় পরবর্তী তো কেন্দ্র নাই, পরবর্তীর ছিল মানে মূলবিন্দু ছিল কে, শীর্ষ। আর এখন মূলবিন্দু থাকে কি, কেন্দ্র। তাহলে কেন্দ্রটা যদি চেঞ্জ হয় তো ওই জন্য এটা হচ্ছে যে কেন্দ্র হবে কত, দেখো সাপোজ দেখো 3 + 11 ডিভাইড বাই কত 2, আর হচ্ছে কি 2 + 2 ডিভাইড বাই। তো কেন্দ্র কিন্তু এখানেও কি 3 2 11 2, তার মানে কি, মানে এখানে হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্রগুলো যোগ করে যে রাখা হবে এটা তো বৃহৎ অক্ষ। তো এখানেও এটা কি এক্স অক্ষের সমান্তরাল। তাহলে কত আসতেছে এটা 7, আর এটা আসতেছে কি 2। তাহলে সমীকরণটা কি হবে, এক্স মাইনাস 7 হোল স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার, এরপর হচ্ছে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইড বাই কি বি স্কোয়ার ইকুয়াল টু 1। কি দেওয়া আছে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। তার মানে 2 এ হচ্ছে 16, এর ভ্যালু কত 8। আর কি এখন এই দুইটা দূরত্ব বের করে কি পাওয়া যাবে, এই যে এই দুইটা দূরত্ব বের করে কি পাওয়া যাবে, 2a পাওয়া যাবে না? কারণ উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্ব কত 11 মাইনাস হচ্ছে 3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি বলো, কত হচ্ছে 2 মাইনাস 2 হোল স্কোয়ার। 2 ইন্টু এর মধ্যে এর ভ্যালু কত 8 ইন্টু ই ইকুয়াল টু হচ্ছে এর ভ্যালু কত আছে, 8 আছে মনে হয়। তাহলে 8 কাটা যায়, এর ভ্যালু কত হাফ, আবার ই থেকে এখন এই জানি বি বের করা যাবে, বুঝছো না বুঝুন? বাট এখন প্রশ্ন হচ্ছে যে যে এরকম কোশ্চেন অ্যাডমিশনে আসে বেশি করে, আগে আগে বোর্ডে আসি, রিসেন্টলি আসে না, বাট আসতে পারে এখন। মনে করো উপকেন্দ্র হচ্ছে এখন হচ্ছে যে 1 - 1, আর হচ্ছে -2, 2, আর বৃহৎ অক্ষের দৈর্ঘ্য মনে করো এই যে এখানে দেওয়া আছে 8 একক এরকম question। তাহলে এবার কি করবো বলো? এখন তো আর অক্ষরেখা হচ্ছে কি, মানে কোনো অক্ষ এক্স অক্ষ বা একটা সমান্তরাল না, বুঝতে পারছি? এখন ক্ষুদ্র অক্ষ অথবা বৃহৎ অক্ষ যদি কোনো অক্ষ বরাবর না থাকে, মানে কোনো অক্ষের সমান্তরাল না থাকে, তখন কি করতে হবে বলো? হুম, না তখন যে যে কাজটা করতে হবে, আমি কিছু বেসিক আমাদেরকে করতে হবে। দেখো আমরা হচ্ছে যেটা, এটা হচ্ছে কেন্দ্র মূল বিন্দু না, মানে সার্বজনীন ফিগার আর কি। এটা হচ্ছে মনে করো একটা হচ্ছে এস, এটা হচ্ছে এস প্রাইম। এদিকে ধরলাম হচ্ছে যে এখান থেকে দূরত্ব কি হয়, এস থেকে দূরত্ব কি বেশি, আর এখান থেকে দূরত্ব কি কম, তাই না? কিন্তু পি এমটা কম থাকে। তাহলে এম জেড এম প্রাইম, আর এইদিকে হচ্ছে কি M1 Z1, তারপরে হচ্ছে কি এম প্রাইম 1। তো এখন এই উপবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু, এখানে যে কোনো একটা বিন্দু আমরা ধরে এলাম হলো পি, যার স্থান হচ্ছে ওয়াই। এরপরে এসপি আর হচ্ছে এসপি আর হচ্ছে এস প্রাইম পি আমরা যোগ করলাম। এসপি মানে কি বলতো, এসপি ইকুয়াল টু হচ্ছে ই ইন্টু কত বলো,
পিএম। আর এস প্রাইম পি কত হবে? পি ইন্টু কত হবে? পিএম ওয়ান হবে। পি ইন্টু কি বলো? এম ওয়ান। পি কমন গেলে পিএম প্লাস হচ্ছে পিএম ওয়ান, এ দুটো যোগ করে কত হয়? পিএম আর পিএম ওয়ান যোগ করে কত? এম এম ওয়ান। এম এম ওয়ান মানে কি? দিকে খাদের মধ্যবর্তী দূরত্ব। সূত্র কি? টু এ ডিভাইড বাই হচ্ছে ই। ই ই কাটা ইকুয়াল টু টু। এই যে তখন আমাদের এই বেসিক ইউজ করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বেসিক, এটা এমসিকিউ তো কাজে লাগতে পারে। কোন উপবৃত্তের এই যে ফোকাস গুলো থেকে কোন একটা বিন্দুর উপকেন্দ্রিক দূরত্বদের যোগফল হচ্ছে কি এর বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমান। উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্র থেকে কোন বিন্দুর দূরত্ব হচ্ছে কি ওই বিন্দুর কি উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব, মনে আছে? তাহলে বিন্দু একটা কিন্তু ফোকাস একবার, ফোকাস এস থেকে আরেকবার এস প্রাইম থেকে দূরত্ব গুলো নেওয়া হয়েছে, এস পি এস প্রাইম পি। তো এই দুটোর যোগফল কি হবে? এই দুটোর যোগফল হবে কি টু এ, এটুকু সমান হবে যেটুকু। তখন আমরা কি করবো, যে কোনো একটা বিন্দু ধরে নিব হচ্ছে কি, ধরি সমীকরণ তো উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু হচ্ছে কি পি। তাহলে আমরা জানি কি এস পি প্লাস হচ্ছে এস প্রাইম পি ইকুয়াল টু কত? টু এ। টু এ দেওয়া আছে 8। আর এখন এই পি এটা দূরত্ব বের করা যাবে না, বাকি ক্যালকুলেশন তোমাদের জটিল সংখ্যার মতো আর কি। সমীকরণ বের করো বাকি।
এটা হবে না তো। এটা স্কয়ার করলে তো a প্লাস বি হোল স্কয়ার হয়, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। তাহলে এসপি এর দূরত্ব কত হবে? 2 এর মান তো ওটার মান দেওয়া আছে 8। তো আমরা এটাকে করে আসছি যে দুইটা রুট থাকলে কি করতে হয়, দুইটাকে দুই পাশে রাখতে হয়, এটাকে অথবা এটাকে যে কোনো একটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। মনে আছে জোড়ের সংখ্যা করছি আমরা? তাহলে বড় করার পরে এখানে কত হবে? 64 মাইনাস 16 ইন্টু এক্স প্লাস 2 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার, বাকি আবার এটা স্কোয়ার হবে। এটা হয় না? 2 দিয়ে কমন নিয়ে একটু কাটাকাটি করা যায়, কাটাকাটি করতে আমাদের ফায়দা হবে, পুরো বিষয় না, অল্প অল্প পরিমাণ ছোট হবে আর কি। এবার বাকিটা ক্যালকুলেশন করো, আনসার এরকম আসবে আর কি ফাইনালি যোগের পরে।
না, পরাবিত কি হয়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই মিলে হোল স্কোয়ার হয়। হ্যাঁ, না এক্স ওয়াই তো সবগুলোই থাকবে। এক্স ওয়াই তো হচ্ছে যে যদি অক্ষরেখাটা অক্ষের সমান্তরাল না হয় তখন হচ্ছে এক্স ওয়াই আসবে। যেমন এই যে এখানে অক্ষরেখা যেহেতু এক্স ওয়াই সমান, এটা তো আসবেই। পরাবৃত্তে যেটা হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই তিনটে মিলে হোল স্কোয়ার হবে, অধিবৃত্তে হবে না। বহুবৃত্তে হবে না, অধিবৃত্তে হবে না, ঠিক আছে, হোল স্কোয়ার হবে। এক্স ওয়াই থাকবে হচ্ছে যখন কি অক্ষরেখাগুলা কোনো অক্ষের কি সমান্তরাল হবে না, তখন এক্স ওয়াইটা আসবে। আচ্ছা দেখো, এটা চেষ্টা করো, বেসিক থেকে কোশ্চেন দিচ্ছি। কি পারবে না? দেখো, আমাদের হচ্ছে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যদি হচ্ছে যে আহ উপকেন্দ্র গুলো অথবা কেন্দ্র অথবা হচ্ছে শীর্ষ, অর্থাৎ অক্ষগুলো যদি এক্স অক্ষ বা ওয়াই অক্ষ সমান্তরাল না হয়, তখন হচ্ছে হলো বিকল্প একটা সমীকরণই আছে, সমীকরণ বের করা। সেটা কি? সেটা হচ্ছে হলো যে যে ফোকাস গুলো দেওয়া থাকবে, ঠিক আছে, কি দেওয়া থাকবে? ফোকাস গুলো দেওয়া থাকতে হবে। ফোকাস গুলো দেওয়া আছে? নাই। তাহলে কি করতে হবে? একদম বেসিকে চলে যেতে হবে। এসপি ইকুয়াল টু হচ্ছে কি ই ইন্টু টি, টি আর। আমাদের আর কোনো বিকল্প পথ নেই। তাহলে এখানে কি 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 দেওয়া আছে আর কি দেওয়া নাই বলো? আমাদের হচ্ছে উপকেন্দ্র দেওয়া আছে, আছে, কেন্দ্র দেওয়া আছে, শীর্ষ দেওয়া আছে, কিন্তু উপকেন্দ্র দেওয়া নাই। পাশাপাশি হচ্ছে হলো কি আমাদের নিয়ামক রেখা সমীকরণ লাগবে, ই দেওয়া আছে। আমার কথা কি বুঝতেছো? মনে করো এখানে কেন্দ্র দেওয়া আছে আর এখানে শীর্ষ দেওয়া আছে, সি আর এ দেওয়া আছে, এস দেওয়া নাই, আর হচ্ছে কি লাগবে? এন জেড এন প্রাইম লাগবে। হ্যাঁ, এর মান বের করলাম। তারপরে কেন্দ্র শীর্ষ দেওয়া আছে, তারপরে ই এর মান দেওয়া আছে, তারপরে কি সমীকরণটা কি হবে?
আচ্ছা, তুমি এখন কোনটা লিখবে? এখানে তো এই যে তোমার কেন্দ্র আর শীর্ষ যোগ করে যে রেখা হচ্ছে, এই রেখা কি পুরো অক্ষের সমান্তরাল? রিয়েল ডায়াগ্রাম তো এরকম হবে যে -2 -2 -2 -2, আর পরটা কি 4 -1, এই যে এখানে। তার মানে হচ্ছে যে এটা হচ্ছে কি কেন্দ্র আর এটা হচ্ছে কি শীর্ষ। আর একটা এই যে এখানে হবে, এবং ভিতরে এই যে এরকম হবে। বুঝছো? এটা বৃহৎ অক্ষর, এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষর। তো এখন এখানে তো তুমি তো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই বাই স্কোয়ার বাই বি স্কোয়ার, অথবা এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই কি, কিন্তু এটা ওটা ইউজ করতে পারবে না। তাহলে একটু আগে যেটা ছিল সেটা ছিল কি যে এস পি আর হচ্ছে এস প্রাইম পি ইকুয়াল টু 2 এ, তুমি হয়তো এ বের করতে পারো, 2 এ বের করতে পারো মনে কথা, বাট ফোকাস তো একটা দেওয়া নেই। ফোকাস গুলো কিভাবে বের করবে? হ্যাঁ, এভাবে করতে পারো যদি ফোকাস দুটো বের করতে পারো। ঠিক আছে, ফোকাস দুটো বের করতে পারলে এই ফর্মুলা দিয়ে করলেও কি হবে। আর যদি একদম উপবৃত্তের বেসিক ফর্মুলা এস পি ইকুয়াল টু ই ইন্টু পি এফ, সেটা দিয়ে করতে যাই, তাহলে কিভাবে করবো বলো? একটা হচ্ছে তোমরা বলতে চাই যে সি থেকে এ বের করছো, সি এ কত আসছে বলো? মানে এর মান কত আসছে? সি ইকুয়াল টু এ, দ্রুত বের করে কত? √37। √37। তাহলে এ ই কত? √37 ইন্টু হচ্ছে ই এর মান কত? 1/3। √37 ডিভাইড বাই হচ্ছে কি 3। এইবার হচ্ছে তোমাকে যেটা করতে হবে, সি থেকে এস আর এ থেকে এস এখানে অনুপাত দিতে হবে। সি থেকে এস কত বলো? সি এস আর হচ্ছে হলো এস এ। সি এস কত? সি এস হচ্ছে এ ই, আর এস এ কত? এ ই এ মাইনাস কত? এ ই। ভেরি গুড। তাহলে কাটাকাটি করে কি থাকে? ই ডিভাইড বাই কত? 1 মাইনাস ই। ই হচ্ছে কত? 1/3, আর এটা মাইনাস করলে কত হবে? 1 মাইনাস মানে 2/3। তাহলে উল্টে গিয়ে কত হবে? 1/1:2 কত? মানে 1/2 আসে। তার মানে সি এস আর এস এর অনুপাত কত? 1:2। এখন সি জানি, এ জানি, এস বিন্দু কি করছে? সি এ কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে এখান থেকে এস বের করা যাবে। এস কত হবে তাহলে? 1 ইন্টু 2 সি থেকে। তাহলে 1 এর সাথে এ রাখবে, এ কত? 4 - 4, আর প্লাস হচ্ছে 2 ইন্টু সি এটা কত? সি হচ্ছে -2 -2 ডিভাইড বাই হচ্ছে কত? 1 প্লাস 2। একইভাবে হচ্ছে এটা বের করা যাবে। কথা বুঝছো না বুঝো নাই? এস পাওয়ার পরে এখন তুমি এখন দুই ভাবে করতে পারো। এস পাওয়ার পরে দুই ভাবে, যেমন করে এস প্রাইম দিলে, তাহলে এস আর এস প্রাইমের মধ্যবিন্দু সি, এটা সাপেক্ষে এস প্রাইম বের করে এস পি প্লাস এস প্রাইম পি ইকুয়াল টু এ, এটা একটা প্রসেস। আর একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ দিয়ে করা ভালো, কারণ দেখছো এস পি প্লাস আবার এস প্রাইম পি, ওটা আবার অনেক বড় হবে, ওটা তো লেন্দি প্রসেস, কঠিন। হুম। হ্যাঁ, কিন্তু ধরে করতে হবে, বাট ওটা তো লেন্দি মানে বড়, ওই যে রুট করে স্কোয়ার করতে হয়, দুই পাশে নিতে হয়, ঝামেলা আছে। তো সেই ক্ষেত্রে যে যেহেতু এস জানে, দ্বিঘাত বের করা যাবে না। দ্বিঘাত মনে করো অক্ষরেখা সমীকরণ বের করলাম, তাহলে অক্ষরেখা সমীকরণ থেকে দ্বিঘাত, তাহলে দ্বিঘাতকে জেড বিন্দু লাগবে, জেড বিন্দু কিভাবে বের করবো? হুম? এটা বহির্বিভক্তি দিয়ে করতে পারো, অন্তর্বিভক্তি দিয়ে করা যায়। বহির্বিভক্ত মনে করো এভাবে করতে পারো, সি এ আর হচ্ছে সি এ ডিভাইড হচ্ছে মনে করো সি জে, তাহলে মাঝখানে পড়তেছে কি না, এটা বাইরে চলে আসতেছে, এভাবে করতে পারো।
এ কে মাঝখানে রাখতে পারো, তাহলে অন্তর্বিভক্তি দিয়ে করা যাবে। সি এ ডিভাইড বাই এ জেড ইকুয়াল টু কত হবে? সি এ কত? এ। আর এ জেড এর মান কত বলো তো? এ জেড এর মান হচ্ছে এ ই মাইনাস হচ্ছে কি এ, বুঝতেছি? তাহলে কাটাকাটি করে কত আসছে? 1 মাইনাস ই ই হচ্ছে কত? 1/3। এখানে কোথাও কি ভুল করছি? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এ বাই ই মাইনাস, তাহলে এই কাটাকাটি যাওয়ার পরে কি থাকবে? 1/e-1। এটা উল্টে গিয়ে 3 হবে না? তার মানে এটাও কত? 1/2। তো এখন জেড কে ধরলাম হচ্ছে, আমরা সাপোজ আমরা x1 y1 ধরলাম বা আলফা বিটা ধরলাম। আমরা কি ভেবে হিসাব করতেছি? সি থেকে এ আর হচ্ছে এ থেকে জেড কত? 1:2 কত? 2। তার মানে এই বিন্দু কি করছে? সি জেড কে কি করছে? 1:2 রেশিওতে কি অন্তর্বিভক্ত করে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো? 1 কত হবে? ধরো না কেন, 1 হচ্ছে জেডটা কত? x1 প্লাস হচ্ছে 2 কত? -2 ডিভাইড বাই হচ্ছে 2 প্লাস 1 প্লাস 2। এখন এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে নাকি নেই? দেওয়া আছে। তাহলে এটা এই ভুজ ধরে আমরা x1 এর মান বের করব। সেম ভাবে হচ্ছে 1 কি, বাকি হচ্ছে কি 1 y1 কত? y1 থাকবে প্লাস 2 কত? -2 ডিভাইড বাই 1 প্লাস 2। এটা a, এই স্থানাঙ্ক দেওয়া আছে। এটাকে 4, এটাকে -1 ধরলে x1 y1 পেয়ে যাবে। এভাবে করা যায়। তো শিখো, মানে এটা আছে আসবে, এটা বলবো না, মানে এই যে মানে বোর্ডে তো আসছে এরকম কঠিন প্রশ্ন দিচ্ছে, যে এই সুন্দর এই যে কঠিন বলতেছে, কেন কঠিন বলতেছে এরকম মেসেজ থেকে দিচ্ছে। কারণ তোমরা সৌভাগ্য, যত যারা তোমরা পরীক্ষার আগে এরকম কোশ্চেন পাচ্ছ, তাহলে তোমাদের জন্য সুবিধা, তোমরা একটু প্র্যাকটিস করে গেলা, এরকম কঠিন দিলে তোমরা ইনশাল্লাহ পারবা। ওরা তো যারা দেয় নাই, ওরা তো পরীক্ষা হলে গিয়ে কি হবে, একটু ঘাবড়ে যাবে। তাও ঘাবড়ানোর কিছু নাই, কারণ সিকিউতে তো 8টা থেকে 5টা আনসার করতে হয়, সব 8টা কোশ্চেন তো আর এরকম দেয় না। ঠিক আছে, 5টা ইনশাল্লাহ তোমরা আনসার করতে পারবা। তো শেখার টার্গেটে আগাও, তাহলে শিখতে পারবা। লেখো নিজের মতো করে লেখো, লিখে বাসা থেকে বাকিটা করে নিয়ে আসবা।